হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। ভৌত বিজ্ঞানে আজকে আমরা ভিডিওতে তাপ নিয়ে আলোচনা করব। বাছাই করা 20টি প্রশ্ন উত্তর থিওরি এবং এমসিকিউ এর আমাদের যে সিরিজ চলছে, এই সিরিজের 10 নম্বর ভিডিও এটি। সম্পূর্ণ প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, তোমরা নিচে আমাদের ডেসক্রিপশন থেকে ফিজিক্সের প্লেলিস্ট দেখে নিতে পারো, সেখানে সমস্ত ভিডিও পরপরগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আজকের সিস্টেমে দেখো যেরকম জিনিসগুলো রয়েছে, কোন সিস্টেমে তাপ স্থানান্তর পরিমাপ করা হয়, গ্রীষ্মের মরশুমে ফ্যান চালালে ঠান্ডা লাগে কেন, এটা কিন্তু ভিভিআই পরীক্ষার তরফ থেকে বা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। ভিভিআই কেন বলছি, তো এখানে এইটা প্রশ্ন দিয়ে 4টে করে অপশন থাকবে, একই রকম ভাবে লিন তাপের কনসেপ্ট আসবে এখান থেকে, ঠিক আছে। টোটাল কনসেপ্ট গুলো নিয়ে আজকে আলোচনা করবো। একই রকম দেখো মাটির কলসিতে জল কেন ঠান্ডা থাকে, তো সেটা এই ধরনের জিনিসগুলো আজকে আলোচনা হবে। বাইলিঙ্গুয়ালি চলছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে আমাদের সিরিজগুলো চলছে। শুধুমাত্র রেলওয়ে স্পেশাল নয়, এটি রেলওয়ে স্পেশাল ছাড়াও আমাদের ডাব্লিউবিসিএস, এসএসসি সমস্ত পরীক্ষার জন্য সমানভাবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, ঠিক আছে। রেগুলার রাত 8টা থেকে তোমরা এই ধরনের ভিডিও পেয়ে যাচ্ছ। আমাদের ক্লাস রুটিনটা একটুখানি দেখে নাও। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থাকছে রোজ সকাল 7টায়, ইংলিশের ভিডিওগুলো থাকছে রাত সন্ধ্যে 7টা থেকে, সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টায়, এবং ম্যাথ জিআই এটা হচ্ছে আমাদের লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে, ঠিক আছে। বাইলিঙ্গুয়ালি থাকছে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। তো চলে আসো আজকের 1 নম্বর কোশ্চেন। গতকালকে আমরা তাপ শুরু করেছিলাম, ঠিক আছে। আজকে গতকাল 20টা কোশ্চেন নিয়ে আলোচনা হয়েছে, আজকেও 20টা কোশ্চেন হবে, ঠিক আছে। তো সায়েন্সের ভিডিও কিন্তু এক এক দিন এক এক রকমের প্রায় থাকছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সমস্তটা মিশে। বলেছে জল বাষ্পীভূত হয়, দেখো আরআরবি গ্রুপ ডি 2018-তে আসে, হিমাঙ্কে সংযুক্ত তাপমাত্রায়, সকল তাপমাত্রায় নাকি ফুটন্ত বিন্দুতে বা বয়েলিং পয়েন্ট। আচ্ছা, হিমাঙ্ক মানেটা কি আমি একটুখানি বলে দিই। হিমাঙ্ক মানে কি? যে তাপমাত্রায় জল জমে বরফ হয়ে যায়। কি বললাম? জল জমে বরফ হয়, যে তাপমাত্রা, তাকে বলা হয় কি? হিমাঙ্ক, ঠিক আছে। আর ফুটন্ত বিন্দু বয়েলিং পয়েন্টটা কি? আমাদের বয়েলিং পয়েন্ট হয়ে যাচ্ছে যে জল কি বলে, যে বিন্দুর পরবর্তীতে গেলে বয়েলিং পয়েন্ট কাকে বলে? ধরো জল তুমি হিট দিচ্ছ, আগুন দিচ্ছ, জলটার মধ্যে একটা পাত্র ধরো জল বসানো আছে, ঠিক যে মুহূর্ত থেকে এটা ফোটা শুরু করছে, এই পয়েন্টটাকে বলা হয় কি? বয়েলিং পয়েন্ট, ঠিক আছে। বয়েলিং, এই তাপমাত্রায় কিন্তু বাষ্প হচ্ছে না, জাস্ট ফোটা শুরু করলো। আর আমাদের কি বলে দিয়েছে এখানে? বলেছে যে জল বাষ্পীভূত হয়। জল বাষ্পীভূত হয় কিসে? জল বাষ্পীভূত হয়, দেখো এই জায়গাটা না ভুল রয়েছে, সকল তাপমাত্রা এটা এরকম কিন্তু না, ঠিক আছে, এরকমটা নয়। বলেছে কোনো, এখানে সি বলেছে ঠিকই, কোন মৌল বা যৌগের তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় পরিবর্তনকে বাষ্পীভবন বলা হয়। এটি সব তাপমাত্রায় ঘটে। উচ্চ তাপমাত্রায় উচ্চ বাষ্পীভবন ঘটে, নিম্ন তাপমাত্রায় কম বাষ্পীভবন ঘটে। তাহলে এইখানে যেটা হলো, অ্যাকচুয়ালি সকল তাপমাত্রা বলাটা ঠিক না। আমার যেটা মনে হয়, পরীক্ষায় কোশ্চেন এসেছিল আরআরবি গ্রুপ ডিতে, এবং আমাদের যেটা অ্যান্সার দিয়েছি বা হচ্ছে গিয়ে যে আমাদের অ্যান্সার শিটটা দিয়েছিল আরআরবির তরফ থেকে, সেখানেও কিন্তু সকল তাপমাত্রায় লেখা আছে, ঠিক আছে, সকল তাপমাত্রায় লেখা আছে। কিন্তু আলটিমেট সকল তাপমাত্রা আমার কাছে বলাটা ঠিক লাগছে না, ঠিক আছে। সেই হিসাব করে দেখতে গেলে কোনো অপশানই নেই, কোনো অপশানই নেই। ফুটন্ত বিন্দু তো হবে না, বয়েলিং পয়েন্ট হবে না, আর বাদ বাকি হিমাঙ্ক সংযুক্ত তাপমাত্রা বলে কিছু হয় এখানে হবে, ঠিক আছে। তার মানে সকল তাপমাত্রা, মানে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে কোন তাপমাত্রায় গেলে বাষ্প হচ্ছে, কোন তাপমাত্রায় গেলে কম হচ্ছে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। বোঝা গেল? তো অন্য কোনো অপশন থাকলে, বেটার অপশন থাকলে আমার মনে হয় ভালো। চলো 2 নম্বর কোশ্চেন আমাদের আসা, আরআরবি এএলবি তে আসা, দেখ 2018-তে আসা। বলেছে ড্যাশ একটি অতিমাত্রার ঘটনা, অতিমাত্রায় ঘটনা, ফোটানো, গলে যাওয়া, বাষ্পীভবন হওয়া, জমাট বাঁধা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন হলো একটি তরলকে তার পৃষ্ঠের বাষ্প আকারে রূপান্তরিত করার প্রক্রিয়া। তরলের পৃষ্ঠ থেকে, কোনো ধরো বাটি করে জল তুমি গরম বসিয়েছো, সবার উপরের পৃষ্ঠ থেকে তো জল প্রথমে বাষ্প, তাই না? বাষ্পীভবন একটি পৃষ্ঠের ঘটনা, কারণ বাষ্পীভবনের সময় গতিশক্তি সহ অণুগুলি তরলের শীর্ষ স্তর থেকে বাতাসে ছড়িয়ে পড়ে। মানে তরলের শীর্ষস্তর, ধরো একটা পুকুর, প্রচুর হিট পড়ছে, তো তরলের উপরিতল প্রথমে বাষ্প হবে, কিন্তু তলার থেকে জল বাষ্প হয়ে উঠে চলে যাবে, উপরিতলটার উপর নির্ভর করে। এবং তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হবে, বাষ্পীভবনের হারও তত বেশি। 3 নম্বর কোশ্চেনে চলে আসো, গ্রুপ ডি 2018-তে আসা। বলেছে মাটির পাত্রে জল রাখা হয়, গ্রীষ্মেও ঠান্ডা থাকে। মাটির পাত্রে জল গ্রীষ্মে ঠান্ডা থাকে কেন?
বাষ্পীভবন, কম্প্যাকশন, রূপান্তর নাকি ভেপারাইজেশন বা ভাপ নিঃসরণ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাষ্পীভবনের জন্য। আচ্ছা এখানে আমি একটুখানি জিনিস বলে দিই লিন তাপ কি জিনিস, ঠিক আছে? মূলত হয় লিন তাপ তো অপশনে নেই, মূলত লিন তাপের কনসেপ্ট এখানে কাজে লাগবে। কি জিনিস লিন তাপ? বা ল্যাটেন্ট হিট, ঠিক আছে, ল্যাটেন্ট। তো লিন তাপ কি বল? লিন তাপ হচ্ছে ধরো মাটির কলসিতে জল ঠান্ডা থাকে, তুমি ধরো খুব ঘেমে গেছো, এবার পাখার তলায় বসলে তোমার ঠান্ডা লাগছে, পাখার হাওয়াটা ঠান্ডা লাগছে। কেন লাগছে? একই উত্তর। বিষয় হচ্ছে যে তোমার বডিতে যে ঘামের যে কণাগুলো রয়েছে বা জলের যে কণাগুলো, একই রকম স্নান করে ফ্যানের তলায় দাঁড়ালে ঠান্ডা লাগে, তো জলের যে কণাগুলো রয়েছে সেটা কি হতে চাইছে? বাষ্পীভবন হতে চাইছে বা বাষ্পীভূত হতে চাইছে। এবং বাষ্পীভবনের জন্য তো একটা তাপের দরকার, সেই তাপটা ওরা কোথা থেকে সঞ্চয় করছে? তোমার বডি থেকে সঞ্চয় করে নিচ্ছে, তার ফলে তোমার বডি ঠান্ডা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলে দিচ্ছে? তার ফলে তোমার বডি যেটা ঠান্ডা হচ্ছে, এটা এই জন্য তোমার বডিতে ঠান্ডা লাগছে, বুঝতে পারলে? একই রকম মাটির কলসিতে কি হয়? যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে জল বাইরের দিকে বেরিয়ে আসে। এবার বাষ্পীভবন তো ঠিকই, এটা তো কারেক্ট অ্যান্সার অবশ্যই। বাষ্পীভবনের জন্য যে তাপের প্রয়োজন সেটা ওই কলসির গায়ের থেকে সংগ্রহ করছে, এই জন্য কলসিটা আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকেই বলা হচ্ছে কি লিন তাপ। বোঝা গেল? তাহলে মাটির পাত্রে জল ঠান্ডা থাকার প্রধান কারণ হচ্ছে লিন তাপের ব্যবহার হচ্ছে এখানে, সেই কারণ। অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 4-এ চলে আসো। বলেছে তাপ শোষণের জন্য তরলের বাষ্পীভবনের নীতিটি ব্যবহৃত হয়েছে কোথায়? কোথায় ব্যবহৃত হয়েছে? মাইক্রোওয়েভ ওভেন, রেফ্রিজারেটর মানে ফ্রিজ, গিজার নাকি বৈদ্যুতিক কেটলি? সঠিক উত্তর হয়েছে রেফ্রিজারেটর মানে ফ্রিজে ব্যবহৃত হয়েছে। তাপ শোষণের জন্য তরলের বাষ্পীভবনের নীতি রেফ্রিজারেটর ব্যবহৃত হয়। কোন স্থান বা পদার্থকে তার বায়ুমণ্ডলের তাপমাত্রার কম তাপমাত্রায় ঠান্ডা করানোকে হিমায়ন বলে, ঠান্ডার দিকে নিয়ে চলে যাচ্ছে। এই যান্ত্রিক পদ্ধতি বরফ তৈরি থেকে শুরু করে খাবার পানীয় সমস্ত জায়গায় বিস্তৃত হতে পারে, জিনিসগুলোকে শীতল করতে সাহায্য করে। চলে আসো কোশ্চেন নাম্বার 5 আরআরবি যেইতে আসা। গ্রীষ্মের মৌসুমে ফ্যান চালালে স্বস্তি পাওয়া যায় কেন? এই একটু আগেই বললাম ফ্যান চালালে স্বস্তি পাওয়া যায় কেন? ফ্যানের বাতাস থেকে আমাদের ঘাম দ্রুত বাষ্পীভূত হয়। এখানে একদম সোজাসাপটা অপশন দেওয়া রয়েছে, দ্রুত বাষ্পীভূত হয়, এটা তো ঠিকই, কিন্তু এর জন্য যেটা মেন কাজ করে সেটা হচ্ছে লিন তাপের কোনো অপশন থাকলে সেটাকে আমাদের কারেন্ট দিয়ে আসছে। কোশ্চেন নাম্বার 6 চলে আসে। একটি রেফ্রিজারেন্টের প্রত্যাশিত গুণমান হচ্ছে উপরের সবগুলো। কি কি? নিম্ন স্ফুটনাঙ্ক, উচ্চ সমালোচনামূলক তাপমাত্রা, বাষ্পীভবনের উচ্চ সুপ্ততা, এগুলো সবই কিসের বৈশিষ্ট্য বলো? রেফ্রিজারেন্টের বৈশিষ্ট্য, মানে ঠান্ডা করা বা শীতলীকরণের বৈশিষ্ট্য। 7 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে আরআরবি এনটিপিসিতে আসে। দেখো আমি যা যা আলোচনা করছি সমস্তটাই কিন্তু PYQ আকারে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আশা করছি, যেগুলোই আপকামিং পরীক্ষার জন্য তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট সব। ঠিক আছে, তাপের সাথে সরাসরি সম্পর্ক নেই কার? তাপের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই হলো তাপ শক্তির পরিমাণের কোনো সম্পর্ক, কারণ তাপের সঙ্গে অণুর গতিও সম্পর্ক আছে, যত তাপ যাবে তত অণুর গতি বেড়ে যায়, আর বাকি সমস্ত কিছুরই সম্পর্ক রয়েছে। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেনে বলেছে যে কোন সিস্টেমে তাপ স্থানান্তর পরিমাপ করা হয়? কিলোওয়াট, জুল, ডিগ্রি কেলভিন নাকি অ্যাম্পিয়ার? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? জুল। তাপ পরিমাপ করা হয় জুল। ঠিক আছে, তাপ পরিমাপ করা হয় কিসে? আর হচ্ছে কি জুল হচ্ছে আমাদের কি, দেখো এর সিজিএস একক হচ্ছে আর, আর এসআই একক হচ্ছে জুল। ঠিক আছে, আর 1 জুল সমান সমান 10⁷ আর, এই সম্পর্কটাকে মুখস্থ রাখতে হবে। 1 জুল = 10⁷। ঠিক আছে, স্থির অবস্থায় তাপ প্রবাহ মানেটা কি? স্থির অবস্থায় তাপ প্রবাহ মানে হচ্ছে দুটি দেহের মধ্যে তাপমাত্রার কোনো তারতম্য নেই, তাপ প্রবাহের হার স্থির বা তাপ প্রবাহ সময়ের উপর ভিত্তি করে নয় বা করে না। ঠিক আছে, তাপ প্রবাহ মানে কি? আচ্ছা এইখানে আমি একটুখানি দু একটা জিনিস আমি বলে দিই। তাপ গতিবিদ্যার সূত্রটা, ঠিক আছে, বা আমাদের দুটো বস্তুকে ধরো একটা উষ্ণ বস্তু আর একটা শীতল বস্তু, আর একটা হচ্ছে শীতল বস্তু, দুটোকে পরস্পরের সংস্পর্শে আসলে মানে পরস্পরকে লাগিয়ে রাখলে, ঠেকিয়ে রাখলে, তাহলে কি হবে? এ তাপ বিকিরণ করবে এবং এ তাপ কি করবে? শোষণ করবে। এই প্রক্রিয়াটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না দুজনের তাপমাত্রার পরিমাণ সমান। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত দুজনের তাপমাত্রার পরিমাণ সমান।
বোঝা গেল কি বললাম? 10 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে একই তরলের একই আয়তনের জন্য নিচের কোন প্রক্রিয়ার গতি সবচেয়ে কম হবে? সবচেয়ে কম হবে হচ্ছে বাষ্পীভবনের গতি। ঠিক আছে, তরলে একই আয়তনের জন্য কোন প্রক্রিয়ার গতি সবচেয়ে কম হবে? এটা হচ্ছে বাষ্পীভবন। 11 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে নিচের কোনটি সঠিক? 0 সেলসিয়াসে উত্তপ্ত হলে জলের নির্দিষ্ট পরিমাণ 0 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত হলে জলের নির্দিষ্ট পরিমাণ কি হবে? প্রথমে বাড়বে। আচ্ছা, সে ব্যতিক্রান্ত প্রসারণের ওই জায়গাটার কথা বলেছে, প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ আমাদের কি হয়ে গেল? একটা আমি আঁকছি হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ঘনত্বের গ্রাফ, এটা ঘনত্ব আঁকবো, আর এখানে আমি আঁকবো হচ্ছে এর হচ্ছে গিয়ে পরিমাণের গ্রাফ। তো 4 ডিগ্রি, এখানে যদি 1 2 3, এখানে আমি 4 ডিগ্রি করলাম, এখানে তো 1 2 3 4 ডিগ্রি। ঘনত্ব হচ্ছে প্রথমে বাড়ে 4 ডিগ্রিতে সর্বোচ্চ হয়, তারপরে আবার কমে জলের ক্ষেত্রে। আর এর ক্ষেত্রে ঘনত্ব যত বাড়বে এটা এরকম, অর্থাৎ 4 ডিগ্রিতে সব থেকে পরিমাণ কম, তারপরে আস্তে আস্তে আবার। বোঝা গেল কি বললাম? এই তার মানে ঘনত্ব দিয়ে বললে এই গ্রাফটার মানে প্রথমে উঠবে 4 ডিগ্রিতে হাইয়েস্ট হবে, তারপরে নামবে। আর পরিমাণ দিয়ে বললে নামবে 4 ডিগ্রিতে লোয়েস্ট হবে, তারপরে উঠবে। বোঝা গেল? 12 নম্বর কোশ্চেনে চলে আসো। মহাবিশ্বের এন্ট্রপির প্রবণতা রয়েছে, এন্ট্রপির প্রবণতা রয়েছে সর্বনিম্ন, শূন্য, গড় নাকি সর্বোচ্চ? সঠিক উত্তর হয়েছে এন্ট্রপি হচ্ছে সর্বোচ্চ। মহাবিশ্বের এন্ট্রপির সর্বোচ্চ প্রবণতা রয়েছে। মহাবিশ্বের এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পায় কারণ সমস্ত উৎসের তাপ বায়ুমণ্ডলে যায়, যা প্রতিদিন এন্ট্রপি বৃদ্ধি করে। 4 নম্বর কোশ্চেন দেখো। বলেছে একটি থার্মোডায়নামিক সিস্টেমে তাপের ভারসাম্য অর্জিত হয় যখন দুটি দেহ পৌঁছায় কোথায়? দুটি দেহ পৌঁছায় কোথায়? একই তাপমাত্রায় যখন দুটি দেহ পৌঁছে যায় তখন কি হয়? ভারসাম্য বজায় থাকে। ঠিক আছে, একটু আগে বললাম দুটো ভিন্ন তাপমাত্রার বস্তুকে পাশাপাশি আনলে একটা বিকিরণ করবে, একটা ছাড়বে, মানে একটা তাপ ছাড়বে একটা নেই। এই প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ দুজনের তাপমাত্রা না সমান। 14 নম্বর কোশ্চেন চলে আসো। আরবি যেই দেখো সব পিওয়াইকিউ। হ্যাঁ, নিচের কোনটির ধ্রুব আয়তন, কোনটি ধ্রুব আয়তন মানে কনস্ট্যান্ট ভলিউম, একটা নির্দিষ্ট ভলিউম, ধ্রুব আয়তনের তাপগতি প্রক্রিয়াকে বলা হয় আইসোবার প্রতিসম, অ্যাডিয়াবেটিক নাকি আইসোকোরিক? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা হচ্ছে আইসোকোরিক। ঠিক আছে, আইসোকোরিক। 15 নম্বর কোশ্চেনে চলে আসো। নিচের কোন ধরনের আলো টেলিভিশনের রিমোট থেকে একটি নিয়ন্ত্রণ ডিভাইস হিসেবে সংকেত বহন করে? রিমোটের সামনে একটা ছোট বাতি মতো লাগানো থাকে, তাহলে এটা কোন আলোর কথা বলেছে? এটা হয়ে যাচ্ছে ইনফ্রারেড আলো, এটাকেই কিন্তু টিভিটাকে কন্ট্রোল করছে। ঠিক আছে, দেখো টিভির রিমোট কন্ট্রোল প্রায়ই একটি ডায়োড ব্যবহার করা হয়ে থাকে। তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 940 অ্যাম্পিয়ার, এ বলতে অ্যাম্পিয়ার আলো নির্গমন করে। ঠিক আছে, যা কাছাকাছি ইনফ্রারেড আলোর পরিসর করে। নিচের কোনটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ? ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে, মনে রাখতে হবে আমাদের, এক্স রশ্মি বা এক্স রে। এক্স রে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। বোঝা গেল? এক্স রে হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটি রূপ যা দৃশ্যমান আলোর মতো, আলোর বিপরীতে, এটা আলোর বিপরীতে ছোটে। ঠিক আছে, তবে এক্স রশ্মিগুলির শক্তি বেশি এবং শরীর সহ বেশিরভাগ বস্তুর মধ্যে দিয়ে যেতে পারে। জার্মান বিজ্ঞানী উইলহেলম কনরাড রন্টজেনের নাম অনুসারে এক্স রে কে কিন্তু রন্টজেন রশ্মিও বলা হয়, যিনি এটি 8ই নভেম্বর 1895 আবিষ্কার করেছেন। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য 0.01 থেকে 10 এনএম ন্যানোমিটার পর্যন্ত হবে। এনএম বলতে ন্যানোমিটার। 17 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে এনটিপিসি 2021-এ আসা। নিচের কোনটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ? রেডিও, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ নাকি আল্ট্রাসাউন্ড? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আল্ট্রাসাউন্ড। যেমন এক্স রে তেমনি আল্ট্রাসাউন্ড। ঠিক আছে, আল্ট্রাসাউন্ড দিয়ে কি করে? আমাদের বিভিন্ন রেডিও তরঙ্গগুলো মাপা হয়। ঠিক আছে, আল্ট্রাসাউন্ড দিয়ে বিভিন্ন ওয়েভ গুলো মাপা, যেমন আমাদের ইউএসজি করতে গেলে, ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি যেটা বলা হয় ইউএসজি, তো সেগুলো সমস্তটাই কিন্তু আল্ট্রাসাউন্ড। বোঝা গেল? 18 নম্বর কোশ্চেনে চলে আসো। কণাগুলো তরঙ্গের প্রচারের দিকে লম্বভাবে ওপরে এবং নিচে দোদুল্যমান, মানে দুলছে, ওপর নিচ দুলছে এরকম ভাবে। ঠিক আছে, এই ধরনের তরঙ্গ আলোচনা করা হয়েছে কিসে? এই ধরনের তরঙ্গ আলোচনা করা হয়েছে তির্যক তরঙ্গ হিসেবে। এটাকে তির্যক তরঙ্গ বলে। যেমন এই যে এরকম ভাবে দুলতে দুলতে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি? তির্যক তরঙ্গ। বোঝা গেল?
19 নম্বর কোশ্চেনে চলে আসো, কোনো হ্রদের তলদেশে কোনো বিস্ফোরণ ঘটলে জলে কি ধরনের শক ওয়েভ হবে? এটা হয়ে যাবে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরি হবে, অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরি। 20 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে নিচের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ? আলোক তরঙ্গ, রেডিও তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ নাকি শব্দ তরঙ্গ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে শব্দ তরঙ্গ হচ্ছে একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, অনুপ্রস্থ বা অনুদৈর্ঘ্য যাই বলো না কেন সেই একটি শব্দ তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ নয়, মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ নয় বলেছে, তাহলে এটা একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়, এটি অনুপ্রস্থ তরঙ্গ নয়, অনুদৈর্ঘ্য, আমারই বলা ভুল হচ্ছে, এটি অনুপ্রস্থের কথা বলেছে, অনুপ্রস্থ বলে কোনো তরঙ্গ ভাবে হয় না, এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, শব্দ একটি কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ, এইভাবে কিন্তু শব্দ চলতে থাকে, বোঝা গেল? এটা অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ নয়। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর যারা এখনো টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়নি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো, পড়তে থাকো সিলেকশনের জন্য।